নমস্কার সকলকে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার আন্ডার ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল সার্ভিস 2024-এ যে এক্সাম হয়েছিল জানুয়ারি মাসে, আমরা সেই এক্সামের ইন্টারভিউ প্রিপারেশন কন্টিনিউ করছি। এবং আজ সেই ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যে টপিকটি আমরা চুজ করেছি সেটা হলো অ্যাগ্রো ক্লাইমেটিক জোন অ্যান্ড প্রসপেক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। এই টপিকটি ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। যদিও এই পরীক্ষার পিএসটি অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের রেজাল্ট এখনও আসেনি, তাও তোমরা যারা কনফিডেন্ট আছো আমাদের সাথে প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করতে পারো। চলো, তো প্রথমেই আমরা কৃষি জলবায়ু অঞ্চল সম্বন্ধে পড়ার আগে পশ্চিমবঙ্গে আমরা এটা জেনে নিই যে কৃষি জলবায়ু অঞ্চল বলতে কি বোঝানো হয়। দেখো, আমরা জানি যে ভারতবর্ষের যে কৃষি এগ্রিকালচার সেটা কিন্তু জলবায়ুর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। বলা হয় যে ভারতবর্ষের কৃষি মনসুন অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গ তার বাইরে যায় না। বিভিন্ন জায়গার জলবায়ু বিভিন্ন, বিভিন্ন জায়গার বৃষ্টিপাতের হার বিভিন্ন। সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গার যে ক্রপিং প্যাটার্ন, ক্রপিং ইন্টেন্সিটি এবং ফসলের বৈচিত্র্য সেগুলো কিন্তু বিভিন্ন হয়। জলবায়ুর যে উপাদানগুলি আছে, যেমন ধরো বৃষ্টিপাত, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা এবং মাটির বৈশিষ্ট্য, মাটির প্রকৃতি, এর উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এগুলিকে বলা হয় কৃষি জলবায়ু অঞ্চল। তো পশ্চিমবঙ্গে বর্তমানে কৃষি জলবায়ু অঞ্চল হলো 6টি। চলো, আমরা সেই 6টি কৃষি জলবায়ু অঞ্চলের প্রথমে অবস্থানগুলি একটু দেখে নিই যে কোন জেলা কোন কোন কৃষি জলবায়ু অঞ্চলের মধ্যে আসে। এরপর এগুলির বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জেনে নেব। এই ছবিটি রিসেন্ট একটি ক্লাইমেটোলজি পেপার থেকে নেওয়া, এবং এখানে AMFU অর্থাৎ অ্যাগ্রো মেটারোলজিক্যাল ফিল্ড ইউনিট এবং DAMU ডিস্ট্রিক্ট অ্যাগ্রো মেটারোলজিক্যাল ইউনিট এগুলোরও কিন্তু অবস্থান দেওয়া আছে। তো তোমরা এই ছবিটি থেকে নিজের নিজের ডিস্ট্রিক্টে AMFU এবং DAMU আছে নাকি সেটা কিন্তু জেনে নিতে পারবে। প্রথমেই আমরা দেখে নিই নর্দার্ন হিল জোন। নর্দার্ন হিল জোন যেটা আছে আমাদের কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলা নিয়ে তৈরি। এখানে দার্জিলিং জেলার প্রায় সমগ্র অংশ, শুধুমাত্র শিলিগুড়ি সাব ডিভিশনটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাটা দার্জিলিং জেলার, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছুটা পার্ট, নর্দার্ন পার্টটা কিন্তু এই নর্দার্ন হিল জোনের মধ্যে আসে। এই দেখো, হিল জোনের মধ্যে প্রায় 3000 স্কোয়ার কিলোমিটার, এবং টোটাল যে জিওগ্রাফিক্যাল এরিয়া পশ্চিমবঙ্গে যেটা 88 লাখ স্কোয়ার কিলোমিটার, তার 3 থেকে 3.5% কিন্তু এই কৃষি জলবায়ু অঞ্চলের মধ্যে আসে। এটা ভীষণই কম, এবং এরিয়া ওয়াইজ দেখতে গেলে প্রায় 3000 স্কোয়ার কিলোমিটার। এরপর আমরা দেখে নেব তরাই তিস্তা অ্যালুভিয়াল জোন, বা যেটা তরাই তিস্তা পলিমাটিক জোন বলা হয়। এটা প্রায় 13.5 থেকে 14% পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে আসে, এবং এরিয়া ওয়াইজ যদি তোমরা দেখতে চাও প্রায় 12,000 স্কোয়ার কিলোমিটার কিন্তু আসে। এর মধ্যে কোন কোন জায়গাগুলি আসে দেখো, জলপাইগুড়ি জেলার সমগ্র অংশ, শুধুমাত্র ওই পার্টটা যেটা আমি বললাম যে নর্দার্ন হিল জোনের মধ্যে আসে, নর্দার্ন পার্টটা জলপাইগুড়ি, সেটুকু বাদ দিয়ে জলপাইগুড়ি জেলার সমস্ত অংশ, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরের ইসলামপুর সাব ডিভিশনটা কিন্তু তরাই তিস্তা পলিমাটি অঞ্চলের মধ্যে আসে। এরপর আমরা দেখে নেব ওল্ড অ্যালুভিয়াল জোন বা বিন্ধ্য পলিমাটি। এই ছবিতে বিন্ধ্য পলিমাটি যেটা আছে পিঙ্ক কালারের মার্কিং করা আছে, কারণ এই যে দুটি ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ, মালদা এবং দক্ষিণ দিনাজপুর, এই দুটি ডিস্ট্রিক্টের প্রায় সমস্ত অংশটাই বা বেশিরভাগ অংশটাই কিন্তু বিন্ধ্য পলিমাটি অঞ্চলের মধ্যে আসে। তাই এইটা এখানে পিঙ্ক কালারের মার্কিং করা আছে। শুধু কি এইটুকুই আছে বিন্ধ্য পলিমাটির মধ্যে? না, আরও অনেকগুলি ডিস্ট্রিক্টের অনেকগুলি পার্ট আছে। যেমন পার্ট অফ হুগলি, পার্ট অফ হুগলি বললেও ভুল হবে, এখানে হুগলি ডিস্ট্রিক্টের বেশিরভাগ অংশ কিন্তু বিন্ধ্য পলিমাটির মধ্যে আছে। ইস্ট মিদনাপুর, বীরভূম, বর্ধমান, সাউথ দিনাজপুর, হাওড়া, ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, নর্থ দিনাজপুর, এই সমস্ত যেসব ডিস্ট্রিক্টগুলির নাম বললাম এগুলো কিন্তু কিছু কিছু করে পার্ট, এবং হুগলি ডিস্ট্রিক্টের বেশিরভাগ পার্টটাই কিন্তু বিন্ধ্য পলিমাটির মধ্যে আছে। এর যে টোটাল এরিয়া প্রায় 18,000 স্কোয়ার কিলোমিটার, যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই বেশি, এবং টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া 20%-এর কাছাকাছি কিন্তু এটা কভার করে, যেটা অনেকটাই বলতে পারো। এরপর আমরা দেখে নেব নিউ অ্যালুভিয়াল জোন অর্থাৎ গাঙ্গেয় পলিমাটি। গাঙ্গেয় পলিমাটি একই রকমভাবে ওল্ড অ্যালুভিয়াল জোনের মতোই প্রায় 20% জায়গা কিন্তু কভার করে, এবং এই ছবি অনুযায়ী গাঙ্গেয় পলিমাটি যেটা আছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনারও কিছুটা পার্ট কিন্তু নিউ অ্যালুভিয়াল জোনের মধ্যে বা গাঙ্গেয় পলিমাটির মধ্যে কভার করে, যেটা 18,300 স্কোয়ার কিলোমিটার প্রায়। এরপর একটি জোন হলো রেড এবং ল্যাটেরাইট জোন, যেটাকে বাংলায় বলা হয় লাল এবং কাঁকুড়ে মাটি। সব থেকে বেশি পশ্চিমবঙ্গের কভারেজ কিন্তু এই জোনটিতে।
লাল এবং কাঁকুড়ে মাটি, যেটা হলো 23,851 স্কোয়ার কিলোমিটার। এর মধ্যে কোন কোন জায়গাগুলি আছে আমরা ম্যাপ ওয়াইজ দেখে নেব। এই যে রেড অ্যান্ড ল্যাটেরাইট জোন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিকের যে ডিস্ট্রিক্টগুলি আছে, মানে যেগুলোকে বলা হয় ড্রাই ডিস্ট্রিক্ট, সেগুলো কিন্তু এই জোনের মধ্যে আছে। যেমন পুরুলিয়ার বেশিরভাগ পার্ট, বাঁকুড়ার বেশিরভাগ পার্ট, পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ পার্ট কিন্তু এই জোনের মধ্যে আছে। এছাড়াও কি আছে, বর্ধমানের কিছুটা অংশ আছে, মালদার কিছুটা অংশ আছে, ইস্ট মিদনাপুরেরও কিছুটা অংশ কিন্তু আছে। এবং শেষ যে অ্যাগ্রোক্লাইমেটিক জোন, সেটার নাম হলো কোস্টাল অ্যান্ড স্যালাইন জোন, যেটাকে সমুদ্র উপকূলবর্তী জোন বলা হয়। এবং এটাও ভীষণই কম আছে, 14% মোটামুটি এর কভারেজ, এবং 12,000 স্কোয়ার কিলোমিটার এর কভারেজ। এর মধ্যে কি কি আছে, এই যে কালারটি এখানে বেজ কালারের যে মার্কিংটি করা আছে ম্যাপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনার সমস্ত অংশটা বা বেশিরভাগ অংশটা, এবং এর সাথে ইস্ট মিদনাপুর, কাঁথি, তমলুক এইসব জায়গাগুলি কিন্তু এই কৃষি জলবায়ু অঞ্চলের মধ্যে আসে। তো পরীক্ষার জন্য যদি আমি বলি, ইন্টারভিউর জন্য কোশ্চেনের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট নিজের যে ডিস্ট্রিক্টে আছো বা যে জায়গায় আছো সেখানে সেই ডিস্ট্রিক্টের কোন ব্লকগুলি বা বেশিরভাগ ব্লকগুলি কোন কৃষি জলবায়ু অঞ্চলের মধ্যে আছে সেটা তোমাদের জানতে হবে। এবং এছাড়া 6টি যে কৃষি জলবায়ু অঞ্চলের নাম, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং আশেপাশের যে কৃষি জলবায়ু অঞ্চলগুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে তার বৈশিষ্ট্য সম্বন্ধে, এগুলো আমরা পরে দেখে নিচ্ছি। কিন্তু অ্যাটলিস্ট নিজের ডিস্ট্রিক্ট যে অ্যাগ্রো কৃষি জলবায়ুর মধ্যে আছে, সেই একই কৃষি জলবায়ুর মধ্যে আর কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ে সেগুলো কিন্তু জানতে হবে। আর এর সাথে এটা জানতে হবে যে যেমন রেড অ্যান্ড ল্যাটেরাইট জোন যেটা আছে পশ্চিমবঙ্গে, সেটা সব থেকে বেশি এরিয়া কভারেজ করে, এবং সব থেকে কম এরিয়া কভারেজ করে কিন্তু হিল জোন। এই দুটি পয়েন্টটা কিন্তু আমাদের জানতে হবে। এবার আমরা আলাদা আলাদা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন ওয়াইজ বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, তাদের ক্রপিং প্যাটার্ন আছে, এবং কিছু প্রসপেক্টস, সম্ভাবনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হিল জোনের কথা বলি আমরা। হিল জোন পশ্চিমবঙ্গের সব থেকে কম এলাকা কভার করে জিওগ্রাফিক্যাল। আগের স্লাইডে আমরা দেখলাম যে মাত্র 0.26 মিলিয়ন হেক্টর কিন্তু এখানে যে ফার্টাইল ল্যান্ড বা এগ্রিকালচার প্রোডাকশন কিন্তু এখানে এই 0.26 মিলিয়ন হেক্টর থেকে হয়, বা কাল্টিভেটেড এরিয়া বলা, কাল্টিভেবল এরিয়া বলতে পারো। যেহেতু হিমালয়ের বেশিরভাগ অংশটাই এই হিল জোনের মধ্যে আছে, এখানকার যে টোপোগ্রাফি, এটা কিন্তু ভীষণ রাগড রিলিফ হয়, অর্থাৎ ভীষণ স্টিপ হয়, খাড়াই হয়, এবং স্লোপ কিন্তু এখানে অতিরিক্ত বেশি, 1,000 থেকে 2,000 মিটার পর্যন্ত। অ্যানুয়াল রেনফল এবং টেম্পারেচারের কথা বলি। অ্যানুয়াল রেনফল এখানে অনেক বেশি, 2,500 থেকে 3,500, এবং সম্ভবত এটিই পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়া অঞ্চলের মধ্যে ধরা হয়। এবং টেম্পারেচার যদি আমি বলি, দিনের সর্বোচ্চ টেম্পারেচার 15 ডিগ্রি সি, এবং সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু 5 ডিগ্রি সি এর মধ্যে থাকে। যেহেতু এতটা বেশি রেনফল হয়, সেই জন্য ভূপৃষ্ঠ বরাবর যে ঢালু জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দিয়ে রেনফল গড়িয়ে পড়ে যায় বৃষ্টিপাত, সেই জন্য কিন্তু এরোশন লস হওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু সব থেকে বেশি এই জোনেই লক্ষ্য করা যায়। আচ্ছা, এই জোনের যে সয়েল অর্ডার, এই জোনের সয়েল অর্ডার নিয়ে আমি একটু বলবো। যে IEM, এটার কোড নাম তোমরা মনে রাখতে পারো, এন্টিসল, ইনসেপ্টিসল এবং মলিসল, এই 3 ধরনের সয়েল কিন্তু এই জোনে লক্ষ্য করা যায়। এবং এই জোনের মাটি কিন্তু ভীষণভাবে অ্যাসিডিক হয়, যেহেতু অতিরিক্ত পরিমাণে জৈব পদার্থ প্রেজেন্ট আছে এই জোনের মধ্যে, এই জোনের মাটির মধ্যে। তো এর অ্যাসিডিটি কিন্তু অনেক বেশি। আর তোমরা জানো যে পিএইচ যত নিচের দিকে কমতে থাকবে, সেখানে আমাদের কিছু কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেমন অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলোর প্রাদুর্ভাব কিন্তু বাড়তে থাকবে। আর উল্টো একই রকমভাবে বোরন, মলিবডিনাম, এগুলোর পরিমাণ কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকবে। সুতরাং এই জন্য মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি দেখা যায়, এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে NPK, তিনটেরই ডেফিসিয়েন্সি কিন্তু এই জন্য লক্ষ্য করা যায়। ভেজিটেশনের মধ্যে যদি আমি আসি, পরের স্লাইডে আমি দেখাবো যে পাহাড়ের মধ্যে ধাপ চাষ করে এখানে কিছু প্ল্যান্টেশন ক্রপসই চাষ করা হয়। যেমন তোমার ধরো টি, পিচ, কিছু মেডিসিনাল প্ল্যান্ট, কিছু হর্টিকালচারাল প্ল্যান্ট, যেমন অরেঞ্জটা খুব বেশি এখানে করা হয়, কার্ডামম করা হয়, তারপর কিছু ফরেস্ট্রি প্ল্যান্ট কিন্তু এখানে গ্রো করা হয়। আর ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি ভীষণই কম, তার কারণ সানলাইট দিনের বেশিরভাগ সময় কিন্তু এখানে মাটি পর্যন্ত পৌঁছায় না। সুতরাং এগ্রিকালচারাল প্র্যাকটিস করা এখানে ভীষণই টাফ হয়ে দাঁড়ায়। এরপর আমরা এখানে যে ক্রপিং প্যাটার্ন আছে সেটা নিয়ে একটু জেনে নেব।
দেখো এখানে হাই ইলেভেশন আর লো ইলেভেশন দুটো ভাগে ভাগ করা আছে। এই হিল জোনের যে প্রধান ফসল কিন্তু ভুট্টা, এবং দ্বিতীয় প্রধান ফসল কিন্তু রাইস। এই হিল জোনের টোটাল ইরিগেটেড এরিয়া কত? মাত্র 10%, মানে লেস দ্যান 10% বলতে পারো তোমরা। লেস দ্যান 10% কিন্তু ইরিগেটেড, মানে প্রায় 90% এরিয়া কিন্তু ইরিগেশন এখনো পৌঁছায়নি 90% এরিয়ার কাছাকাছি। তো হাই ইলেভেশনের কথা যদি আমি বলি, এখানে প্রি খারিফ অর্থাৎ মার্চ থেকে মে মাস পর্যন্ত, জুন থেকে অক্টোবর পর্যন্ত খারিফের মধ্যে এই এই প্রি খারিফ এবং খারিফে পটাটো, জিঞ্জার এবং ক্যাবেজ এই তিনটি ফসল কিন্তু মানে চাষ করা যেতে পারে বা করা হয় কিছু কিছু জায়গায়। আর রবি সিজন বুঝতেই পারছো, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, ভীষণ উচ্চতা, হাই অল্টিটিউড, এখানে কিন্তু তুষারপাত হয়। সুতরাং এখানে কোনো রকমভাবে কোনো এগ্রিকালচারাল বলো হর্টিকালচারাল বলো ফসল কিন্তু চাষ করা সম্ভব হয় না। লোয়ার ইলেভেশন অপেক্ষাকৃত যে জায়গাগুলিতে আছে সেখানে কিন্তু এই ভুট্টা, সয়াবিন, রাগি এবং বর্তমানে কোর্স সিরিয়াল কিছু ফিঙ্গার মিলেটস এগুলো কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে। আর ইরিগেটেড যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু ভেজিটেবলসের চাষ কিছু করা হয়, তার সাথে রাইস কিন্তু কিছুটা করা হয়। এরপর আমরা চলে আসি কি কি প্রসপেক্টস হতে পারে। প্রথম সম্ভাবনার কথা আমি যদি বলি, প্রথমত আমি যেটা বললাম যে মাত্র 10% এখানে এরিয়া হচ্ছে ইরিগেটেড। সুতরাং আমাদেরকে ইরিগেশন পোটেন্সিয়াল কিন্তু বাড়াতে হবে। বাকি যে 90% এরিয়া আছে এটা কিন্তু চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি ইরিগেশনের মধ্যে নিয়ে আসা, তাহলে কিন্তু অনেকটাই বেশি এগ্রিকালচারের ডেভেলপমেন্ট এখানে দেখা যাবে, বা ফসলের বৈচিত্র্যকরণ কিন্তু এখানে সম্ভব। অন্যান্য ফসলও আমি চাইলে গ্রো করতে পারি। যদি ক্রপিং ইন্টেন্সিটির কথা বলি, এখানে ক্রপিং ইন্টেন্সিটি কিন্তু খুব একটা কম নয়, 145%-এর কাছাকাছি এই অঞ্চলে ক্রপিং ইন্টেন্সিটি। সুতরাং আমাদের এই ক্রপিং ইন্টেন্সিটিটা বাড়াতে হলে প্রথমেই যেটা করতে হবে, জমিকে এক ফসলই না ভাবে চাষ না করে দো ফসলি বা পারলে 3 ফসলির কাছাকাছি কিন্তু জমিকে চাষ করতে হবে। তার জন্য ইরিগেশন পোটেন্সিয়ালটা আমাদের বাড়ানোর প্রয়োজন, 10% থেকে আরও অনেক বেশি, যত তাড়াতাড়ি কিন্তু এটা বাড়াতে হবে। আর একটা প্রধান সমস্যা হলো এখানে কিন্তু ভূমিক্ষয়টা খুব বেশি হয়, অর্থাৎ সয়েল এরোশনের প্রবলেমটা কিন্তু খুব বেশি দেখা যায়। আর যেহেতু এখানে ধরো রাইস, মেজ, এই দুটো কি আমাদের সয়েল এরোশন পারমিটিং ক্রপ, এই দুটো সয়েল এরোশনকে পারমিট করে, অর্থাৎ অ্যালাউ করে। সয়েল এরোশনকে এরা যদি পারমিট করে, আমি যদি এই দুটো ক্রপ গ্রো করে যাই কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু সয়েল এরোশন আমি থামাতে পারবো না। সুতরাং আমাকে কি করতে হবে, অল্টারনেটিভ কোনো ক্রপ চুজ করতে হবে যেগুলো সয়েল এরোশন রেজিস্ট্যান্স ক্রপ বলা হয়। ধরো যে কোনো ধরনের পালসেস যেগুলো আছে, অড়হর, এই ধরনের কিন্তু ক্রপ এখানে গ্রো করতে হবে যদি আমি এখানকার ভূমিক্ষয় অর্থাৎ সয়েল এরোশন কিন্তু কমাতে চাই। এই গতানুগতিক যে ফসলগুলি আছে সেগুলো বাদ দিয়ে কিন্তু আমাকে সয়েল এরোশন রেজিস্ট্যান্ট যে ক্রপগুলো আছে সেগুলো কিন্তু চেষ্টা করতে হবে গ্রো করার। তার জন্য একই ব্যাপার যে সয়েল এই ইরিগেশন পোটেনশিয়ালটা কিন্তু আমাদের অনেক বেশি বাড়াতে হবে। এরপর যেটা বললাম যে মাটিতে, এখানকার মাটিতে যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা কিন্তু অনেক ডেফিসিয়েন্ট দেখতে পাওয়া যায়। সুতরাং মাইক্রো হোক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট হোক, এখানে কিন্তু সয়েল অ্যামেরিওলেন্টস যেগুলো আছে আমাদের, বা মাটিতে উর্বরক পদার্থ যেগুলো বলা হয়, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তার সাথে অনুখাদ্যের ব্যবহার কিন্তু বৃদ্ধি করতে হবে। আর যদি এখানকার ফার্মার্সদের ইনকাম অনেক বেশি বাড়াতে হয়, আমার মনে হয় এখানকার একটু ভ্যালু অ্যাডিশনের প্রয়োজন আছে। যেমন ধরো এখানে এত ভুট্টা চাষ হচ্ছে, তো ভুট্টার সাথে আমরা যদি কোনো ভ্যালু অ্যাডিশন করতে পারি, কোনো ইন্ডাস্ট্রি, যেমন এখন নিউজে খুব ইথানল প্রোডাকশন ভুট্টা থেকে, এটা খুব চলছে। তো ভুট্টার কোনো ভ্যালু অ্যাডিশন বলো, কোনো মশলাপাতি, এই যে কার্ডামম দেখলাম, এর কোনো ভ্যালু অ্যাডিশন যদি আমরা এখানকার ফার্মারদের দিতে পারি, তাহলে কিন্তু এই অঞ্চলে ফার্মার্স ইনকাম খুব ইজিলি আমরা ইনক্রিজ করতে পারবো। এরপর আমরা দেখে নেব তরাই জোন। হিমালয় পর্বতের যে পাদদেশ, কুচবিহার এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিংয়ের শুধুমাত্র ওই পার্টটি যেটি হিল এরিয়ার বাইরে ছিল, মানে শিলিগুড়ি সাব ডিভিশনটি এই তরাই জোনের মধ্যে কিন্তু আসে। মেনলি তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা এবং তার উপনদীগুলি, শাখা নদীগুলি দিয়ে এই তার পলিমাটি দ্বারা তৈরি হয়েছে এই তরাই জোনটি। এবং যেহেতু তিস্তা নদীর অববাহিকার মধ্যে বেশিরভাগ জায়গাটি পড়ে, সেই জন্য এটিকে তরাই জোন নামকরণ করা হয়েছে। যদি এরিয়ার কথা আমরা বলি,
2.06 মিলিয়ন হেক্টর এখানকার কাল্টিভেবল এরিয়া এবং অল্টিটিউড হলো 150 MSL অর্থাৎ মিন সি লেভেল থেকে 150 মিটার কিন্তু উচ্চতা এটা অবস্থিত, যেটি হিল জোনের থেকে অনেকটাই কিন্তু কম। এরপর আমরা আসি এখানকার মাটি কীরকম। মাটির অর্ডার বা সয়েল অর্ডার যদি দুটি মনে রাখতে হয়, সে দুটি হলো ইনসেপ্টিসল এবং এন্টিসল। কোড নেম IE করে তোমরা মনে রাখতে পারো, অর্থাৎ এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি এখানকার কিন্তু প্রধান সয়েল হিসাবে বিবেচিত হয়। এবং সয়েলের ক্যারেক্টারিস্টিক্স এবং সমস্যার কথা যদি আমি বলি, ধরো এখানকার মাটিও তো মোটামুটি আংশিক যে পচনযুক্ত জৈব পদার্থ সেগুলো দ্বারাই তৈরি, সুতরাং এখানকার মাটির পিএইচ কিন্তু হিল জোনের মতোই যথেষ্ট কম। এই পিএইচ কম থাকার কারণে একই কারণে অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এবং বোরন, মলিবডিনাম এগুলো কিন্তু কম পরিমাণে বা ডেফিসিয়েন্সি কিন্তু লক্ষ্য করা যায়। আরও একটি কারণ হলো মাটি অ্যাসিডিটির। এখানকার ওয়েদার কিন্তু অনেক বেশি ইরেক্টিভ বা রেনফল, অর্থাৎ সঠিক সময়ে কিন্তু রেনফল এই জোনে অন্যান্য জোনের মতো হয় না, অনেক বেশি আগু বা পিছুতে কিন্তু রেনফল এখানে লক্ষ্য করা যায়। যেমন তোমার ধরো ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাস দিক করে একটা রেনফল হয়। এই রেনফলের কারণে কি হয়, এখানকার মাটিতে যে অ্যাভেলেবেল চুন জাতীয় পদার্থ থাকে সেগুলি কিন্তু মাটির নিচে লিচিং হয়ে নিচে নেমে যায় এবং মাটিটি আস্তে আস্তে করে অ্যাসিডিক ধর্মে পরিণত হয়। এরপর এখানকার কিছু ক্রপিং প্যাটার্ন নিয়ে আমরা জেনে নেব। আপল্যান্ড, মিডিয়াম ল্যান্ড এবং লো ল্যান্ডে ভাগ করা আছে। দেখো, প্রধান ফসল হিসাবে যদি বলতে চাই, জুট হলো প্রধান ফসল এবং দ্বিতীয় প্রধান ফসল হলো রাইস। এই দুটি কিন্তু সব থেকে বেশি পরিমাণে কাল্টিভেশন হয় প্রি খারিফ এবং খারিফে। আর রবির কথা যদি বলি, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে, যেহেতু এখানকার ইরিগেশন পোটেন্সিয়াল একটু বেশি, হিল এরিয়ার থেকে কিছুটা বেশি, হিল এরিয়ায় আমরা দেখেছিলাম মাত্র 10% এরিয়া হচ্ছে ইরিগেটেড, এখানে কিন্তু 20% এরিয়া হচ্ছে ইরিগেটেড। সেহেতু কিছুটা তরিয়া, পালসেস অর্থাৎ পালসেস, অয়েল সিড ভেজিটেবল কিন্তু রবি সিজনে এখানে কাল্টিভেশন করা যায়। ভুট্টা, হুইট, ভেজিটেবলস এগুলো ভালো রকমভাবে রবি সিজনে কাল্টিভেশন করা হয়। এছাড়া বাকি যে বছরের সময়টা থাকে সেখানে কিন্তু জুট এবং রাইস ব্যাপক হারে চাষ করা হয়। রাইসের কথা যদি বলি, রাইসের অন্যান্য জায়গায় যেরকম হাই ইল্ডিং ভ্যারাইটিটা বেশি পরিমাণে চাষ করা হয়, এখানে কিন্তু হাই ইল্ডিং ভ্যারাইটি জনপ্রিয় নয়। তার কারণ আমরা দেখেছি যে এখানকার মাটি অনেক বেশি অনুর্বর এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টে কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে নাইট্রোজেন হয়তো সব থেকে বেশি পরিমাণে ঘাটতি আছে, কিন্তু ফসফরাস এবং পটাশ যে প্রচুর পরিমাণে আছে তাও নয়, এগুলো গ্রহণযোগ্য অবস্থায় আছে, মোটামুটি ইল্ড পোটেন্সিয়াল দেওয়ার মতো। এখানে যদি আমরা হাই ইল্ডিং ভ্যারাইটি রাইসের যেগুলো আছে সেগুলো চাষ করতে যাই, ইল্ড পোটেন্সিয়াল কিন্তু অতটা বেশি পরিমাণে পাবো না। তার থেকে কিন্তু আমাদের দেশি যে ধানগুলো আছে, দেশি ভ্যারাইটিগুলো আমরা জানি সেগুলো ন্যাচারাল সিলেকশনের কারণে অনেক বেশি অ্যাবায়োটিক স্ট্রেস কিন্তু সহ্য করতে পারে, দেশি ধানগুলো আমাদের নতুন যে ভ্যারাইটিগুলো আছে তার থেকে। সুতরাং যেহেতু এখানকার ওয়েদার অনেকটা বেশি ইরেক্টিভ, সেই জন্য এখানে দেশি ধানটা কিন্তু বেশি করে পপুলার হয়েছে দেন হাই ইল্ডিং ভ্যারাইটি অফ রাইস। আচ্ছা, এখানে মিঠা পাতের কাল্টিভেশনটা একটু বেশি হয় তিতা পাটের থেকে। আর কিছু ভেজিটেবলস বা পালসেস আমি বললাম। ক্রপিং ইন্টেন্সিটির কথা যদি বলো, এখানকার ক্রপিং ইন্টেন্সিটি কিন্তু 150 থেকে 200%-এর কাছাকাছি, যেটা কিন্তু একদমই কম নয়। এবার আমরা চলে আসি প্রসপেক্টস। এই ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, বা এখানকার ফার্মারদের ইনকাম বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে। দেখো, প্রসপেক্টসের কথা যদি আমি বলি, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো ক্রপের ডাইভার্সিফিকেশন করা। ক্রপের ডাইভার্সিফিকেশন করতে হলে একই রকমভাবে আমাদের ইরিগেশন পোটেন্সিয়াল বাড়াতে হবে, মাটির উর্বরতা শক্তি আমাদের বাড়াতে হবে, সেখানে মাইক্রোনিউট্রিয়েন্ট, সুষম সার এগুলো প্রয়োগ কিন্তু অনেক বেশি বেশি করে ভালো করে করতে হবে। আর ক্রপের ডাইভার্সিফিকেশন বাড়ানোর জন্য এখানকার কিছু মানে এই যে গতানুগতিক ফসলগুলি হয় সেগুলো ছাড়াও কিন্তু অন্যান্য ফসলে চাষ করা যেতে পারে, মিলেটস করা যেতে পারে। আরেকটি সমস্যা হলো এখানকার, যেহেতু বেশিরভাগ অঞ্চলটাই নদীর অববাহিকায় অবস্থিত, সেই জন্য এই যে নদীগুলি আছে তিস্তা, মহানন্দা, এগুলো দিয়ে কিন্তু প্রায় 20% জায়গা এখানকার
ফ্লাডেড এরিয়া, মানে বন্যা প্লাবিত এরিয়া। এই বন্যা প্লাবিত এরিয়ার জন্য কিছু যদি আমরা ভ্যারাইটিস ডেভেলপ করতে পারি রাইসের, যেগুলি এই ফ্লাডেড কন্ডিশনে ভালো পারফর্ম করবে, বা ওখানে যদি কাল্টিভেশন করানো যায়, তাহলে কিন্তু অনেকটাই বেশি ক্রপিং ইন্টেন্সিটি বেড়ে যাবে। আর কিছু সয়েল অ্যামেলিওরেন্স ইউজ করতে হবে। আর একটা বড় প্রসপেক্টস হলো, যেহেতু সব থেকে বেশি নদী এরিয়া এখানে, অববাহিকা এরিয়া বা নদীর জলটা আমরা পাচ্ছি, সেই জন্য ইরিগেশন এরিয়া বা ইরিগেশন পোটেন্সিয়াল এই 20% থেকে বাড়িয়ে, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের 62% আছে, সেখানে পৌঁছানোর জন্য কিছু ওয়াটার শেড বা জল বিভাজিকা আমরা প্ল্যান করতে পারি। অলরেডি অনেক ওয়াটার শেডের কাজ কিন্তু এই তরাই অঞ্চলে পশ্চিমবঙ্গে হয়েছে, এবং আরও অনেক সুযোগ আছে ওয়াটার শেডের কাজ করার মতো। এরপর আমরা দেখে নেব ওল্ড অ্যালুভিয়াল জোন এবং নিউ অ্যালুভিয়াল জোন। এই দুটি জোন নিয়ে আমরা একসাথে পড়ে নেব, কারণ এই দুটি জোনের মোটামুটি অনেক পয়েন্ট কিন্তু আমরা সাদৃশ্য লক্ষ্য করতে পারি। ওল্ড অ্যালুভিয়াল জোন অর্থাৎ বিন্ধ্য পলিমাটির জোন বলা হয়, তার কারণ এখানকার যে মাটি আছে, এই জোনটি কিন্তু বিন্ধ্য পর্বতমালা থেকে যে সমস্ত নদী উৎপন্ন হয়েছে, সেই সমস্ত নদী থেকে যে ডিপোজিটগুলি আছে সেগুলি দ্বারা তৈরি, প্রধানত এই ওল্ড অ্যালুভিয়াল জোনটি। এরপর মাটির ক্যারেক্টার যদি আমরা বলি, সয়েল অর্ডার এখানে তিনটি পাওয়া যায়। একটা হলো ইনসেপ্টিসল, অ্যালফিসল এবং এন্টিসল। তোমরা যদি মনে রাখতে চাও IEA শর্ট ফর্ম করে মনে রাখতে পারো। আর নিউ অ্যালুভিয়াল জোনে কিন্তু এর সাথে ভিটা অ্যাড হবে, অর্থাৎ ভার্টিসল, ব্ল্যাক সয়েলটা কিন্তু নিউ অ্যালুভিয়াল জোনে অ্যাড হবে। এছাড়াও ইনসেপ্টিসল, এন্টিসল এবং অ্যালফিসল নিউ অ্যালুভিয়াল জোনেও পাওয়া যায়। অর্থাৎ এখানকার মাটি এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি বেশিরভাগ জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যায়। যদি দিনের সর্বোচ্চ তাপমাত্রা বলি 35°C, আর সর্বনিম্ন তাপমাত্রা 15°C এর মধ্যে থাকে। মাটির পিএইচ কিন্তু স্লাইটলি অ্যাসিডিক থেকে নিউট্রাল, এই দুটি জোনেই কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য সব থেকে ভালো যদি কোনো জায়গার মাটি থাকে, সেটি কিন্তু এই ওল্ড অ্যালুভিয়াল জোন এবং নিউ অ্যালুভিয়াল জোন, এই দুটিতেই আছে। আচ্ছা, এরপর এখানকার সমস্যা কি কি? সমস্যা, ওল্ড অ্যালুভিয়াল জোনের একটা বড় সমস্যা হলো ফ্লাড, বন্যা। বেশিরভাগ জায়গাতেই কিন্তু রেনি সিজনে যদি বৃষ্টিপাত বেশি হয়, বৃষ্টির জল ওভারফ্লো হয়ে গিয়ে জায়গাগুলি কিন্তু ডুবে যায়, এবং যেহেতু পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজের ব্যবস্থা এই দুটি জায়গাতেই নেই, সেই জন্য প্রোডাকশন কিন্তু ব্যাহত থাকে এই সময়। আর একটা মাটির ক্যারেক্টারের মধ্যে আমি বলবো যে এখানকার যে মাটি আছে, NPK তিনটেতেই ডেফিসিয়েন্ট, আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সর্বত্র জিঙ্ক এবং বোরনের ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায়। কিন্তু একটা ভালো ব্যাপার হলো, এখানে ফার্টিলাইজার কনভার্সন এফিসিয়েন্সি কিন্তু অনেক ভালো। অর্থাৎ আমি প্রপার এবং ব্যালেন্সড ফার্টিলাইজেশন করে অলমোস্ট সমস্ত রকমের এগ্রিকালচারাল এবং হর্টিকালচারাল ক্রপ কিন্তু আমি এখানে এক্সটেন্সিভলি গ্রো করতে পারি। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে নিউ অ্যালুভিয়াল জোনে, যেটা হলো ইন্টেন্সিভ কাল্টিভেশন উইদাউট সয়েল হেলথ কার্ড লিডস টু সয়েল ডিটোরিয়েশন অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ মেজর নিউট্রিয়েন্ট। এর মানে হলো এখানকার চাষিরা খুব একটা সয়েল হেলথ কার্ডের উপর বিশ্বাসী না, এনারা সয়েল হেলথ কার্ড বানান না, কিন্তু কি করেন, ইন্টেন্সিফিকেশন এখানে প্রচুর দেখা যায়। যেমন নিউ অ্যালুভিয়াল জোনের বা ওল্ড অ্যালুভিয়াল জোন, দুটো যাই বলি না কেন, এর যে ক্রপিং ইন্টেন্সিটি 150 থেকে 240% পর্যন্ত কিন্তু ক্রপিং ইন্টেন্সিটি, অনেকটাই বেশি অন্যান্য জায়গার থেকে। তো এখানে ফসলের যে ইন্টেন্সিফিকেশন সেটা কিন্তু অনেক বেশি। তাতে করে কি সমস্যা হয়, চাষিরা সয়েল হেলথ কার্ড ব্যবহার না করে বছরের পর বছর একই রকমের ফসল যদি এখানে গ্রো করেন, তাহলে মাটির যে উর্বরা শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। যেমন NPK তো ওনারা দিয়ে যান, যেহেতু ম্যাক্রোনিউট্রিয়েন্ট ওনারা এগুলো মাটিতে প্রয়োগ করেন, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট অত সেইভাবে প্রয়োগ করা হয় না, সেই জন্য কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি এই 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 দুটো জায়গায় কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায়। আর এই নিউ অ্যালুভিয়াল জোনকে বলা হয় হোম অফ সয়েল বর্ন প্যাথোজেন, অর্থাৎ সয়েল বর্ন ডিজিজ যেগুলো হয় সেগুলো কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায় নিউ অ্যালুভিয়াল জোনে। তার কারণ আগেই বললাম যে এখানকার চাষিরা ক্রপ রোটেশনে খুব একটা বেশি বিশ্বাসী নন, বছরের পর বছর একই রকমের ফসল চাষ করেন এবং ডাইভার্সিফিকেশন প্রায় করেন না বললেই চলে। সেক্ষেত্রে কি হয়, যে ফসলের রেজিডিউ
সেখানে কিন্তু সয়েল বন্ড প্যাথোজেন যেগুলো সেগুলো থেকে যায় এবং পরের ফসলে অ্যাটাক করে। তো সয়েল বন্ড প্যাথোজেনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা জানি সব থেকে ভালো উপায় হলো ক্রপ রোটেশন প্র্যাকটিস করা এবং ক্রপের ডাইভার্সিফিকেশন করা। এখানে হয় না বলেই সয়েল বন্ড প্যাথোজেনের বাড়ি হিসাবে এটাকে বলা হয়। ওল্ড অ্যালোভিয়াল জোনেরও একই অবস্থা। আচ্ছা, এরপর এই দুটি জোনের আমরা ক্রপিং যে প্যাটার্ন সেটা একটু দেখে নেব। এই দুটি জোনই প্রি খারিফ যে সিজনটা আছে মার্চ থেকে মে, পাট বা তিল এই দুটি কিন্তু এক্সটেন্সিভলি গ্রো করা হয় এবং কিছু পালসেস যেগুলো প্রি খারিফ সিজনে গ্রো করা হয়, সেটা কলাই, মুগ এগুলো কিন্তু গ্রো করা হয়। আর খারিফ সিজনটা পুরোপুরি রিজার্ভ থাকে ফর রাইস। রাইসের কোন ভ্যারাইটিগুলি এখানে চাষ করা হয়? হাই ইল্ডিং ভ্যারাইটি, যেমন MTU 7029, প্রায় 80% এরিয়া কিন্তু এখানে কভারেজ আছে। তার কারণ এখানের মাটি অনেক ভালো, মাটির পিএইচ এর কন্ডিশন অনেক ভালো এবং ইরিগেশন পোটেন্সিয়ালিটি যেটা আমি বললাম না, নিউ অ্যালুভিয়াল জোনের প্রায় 25% জমি কিন্তু ইরিগেটেড, আর ওল্ড অ্যালুভিয়াল জোনের কিন্তু 45% জমি ইরিগেটেড। তো এখানে এই হাই ইল্ডিং ভ্যারাইটি এবং অন্যান্য ক্রপসের হাইব্রিড ভ্যারাইটি সেগুলো কিন্তু গ্রো করার সব থেকে ভালো যে সম্ভাবনা সেটা কিন্তু এই জোনেই আছে। আর রবি জোনে অবশ্যই ভেজিটেবলসের মধ্যে আলু। নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমান এই কয়েকটি জেলাকে আলুর বেল্ট বলা হয়, তার কারণ আলু এক্সটেন্সিভলি গ্রো করা হয় এখানে। আচ্ছা, এবার আমরা কিছু প্রসপেক্টস অর্থাৎ সম্ভাবনার কথা আলোচনা করে নেব। কি কি সম্ভাবনা হতে পারে এই দুটি জোনে? প্রথমেই বলি, ক্রপের ডাইভার্সিফিকেশনটা ভীষণভাবে প্রয়োজন। এই যে আমরা দেখলাম যে নিউ অ্যালুভিয়াল জোনে এই সয়েল বন্ড প্যাথোজেন প্রচুর পরিমাণে দেখা যায়, এর একমাত্র উপায় হলো ক্রপের ডাইভার্সিফিকেশন এবং ইন্টেন্সিফিকেশনের জন্য ভূগর্ভস্থ জলের পরিমাণ কিন্তু এই দুটি জোনে আস্তে আস্তে করে কমে আসছে। বর্ধমান জেলায় রিসেন্ট একটি ডাটাতে বলা হয়েছে, একটি ইনফরমেশনে, যে বর্ধমান জেলায় রবি ফসলের মধ্যে যে বোরো ধান চাষ করা হয় সেটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হতে পারে। তার কারণ এখানে ভূগর্ভস্থ যে জল সেটা কমে আসছে এবং আর্সেনিকের প্রকোপ কিন্তু আস্তে আস্তে করে ভূগর্ভস্থ ধানের মধ্যে বা আর্সেনিক অ্যাকুমুলেশনের পরিমাণ কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। সুতরাং ধানের জায়গায় যদি আমরা হুইট কাল্টিভেশন করি, হুইটে কয়েক গুণ কম জল লাগে ধানের থেকে এবং ইল্ড পোটেন্সিয়ালিটি হুইটের যথেষ্ট ভালো। এবং আজকাল তো কোর্স সিরিয়াল নিয়ে অনেক স্কিম এবং অনেক ডেভেলপমেন্টাল কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি কিছু কোর্স সিরিয়াল যেমন কোডো, ফিঙ্গার মিলেট এবং যে মার্জিনাল ল্যান্ডগুলো আছে সেখানের জন্য সব থেকে ভালো কোর্স সিরিয়াল কি? বার্নইয়ার্ড মিলেট। এগুলো কিন্তু আমরা গ্রো করতে পারি। আর প্রপার ম্যানুরিং করতে হবে এখানে। এই যে এত ইন্টেন্সিফিকেশন হচ্ছে, এই ইন্টেন্সিফিকেশনের জন্য আমাদের যেটা বললাম যে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যাচ্ছে মেজর নিউট্রিয়েন্টের সাথে সাথেও, সেখানে মাইক্রোনিউট্রিয়েন্টসও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাটলিস্ট সয়েলের হেলথ ফিরিয়ে আনার জন্য আমাদের যে কোনো একটা সিজনে একটা পালসেস ক্রপ, বছরে একটা সিজনে একটা পালসেস ক্রপ কিন্তু রাখার চেষ্টা করতে হবে। আর যে এখানকার লজিস্টিক খুব ভালো, হ্যাঁ, কোল্ড স্টোরেজ সব থেকে বেশি হুগলিতে দেখা যায়। তো ভেজিটেবলস যে প্রোডাকশনগুলো হচ্ছে সেগুলো ভ্যালু অ্যাডিশনের জন্য এবং সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ যদি আমরা আরও কিছু ফর্ম করতে পারি এবং কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় অনেক বেশি এখানকার ফার্মারদের ইনকাম এবং ক্রপিং ইন্টেন্সিটি বা ডেভেলপমেন্ট কিন্তু করা সম্ভব। এরপর আমরা দেখে নেব রেড অ্যান্ড ল্যাটেরাইট জোন, অর্থাৎ বন্ধুর কাঁকুড়ে ও লালমাটি এলাকা। ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত এই জায়গাটি গ্রানাইট এবং নেইস এই দুটি শিলা দ্বারা গঠিত। ডিস্ট্রিক্টের কথা যদি বলি, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মিদনাপুর ডিস্ট্রিক্ট এবং পুরো পুরুলিয়া জুড়ে কিন্তু এই ক্লাইমেটিক জোনটি আছে। যদি এখানকার জমি বলি, খুবই আনডিউলেটিং হয়, মানে খুব উঁচু নিচু, উইথ লো হিলস অ্যান্ড ভ্যালিজ। আচ্ছা, সয়েল অর্ডার যদি আমি বলি, তাহলে IEAU মনে রাখতে পারো, অ্যালফিসল, ইনসেপ্টিসল, আল্টিসল এবং এন্টিসল, এই 4 ধরনের সয়েল অর্ডার কিন্তু মেজরলি দেখতে পাওয়া যায়।
আর সয়েল টাইপ স্যান্ডি লোম, ক্লেই লোম এবং লোমি টাইপের সয়েল কিন্তু দেখতে পাওয়া যায়। সয়েল অ্যাসিডিটি, সয়েল অ্যাসিডিটি কীরকম? এখানকার সয়েলও কিন্তু অ্যাসিডিক, 5 থেকে 6 পিএইচ কিন্তু এখানে অলমোস্ট বেশিরভাগ জায়গাতেই লক্ষ্য করা যায়। আর ডেফিসিয়েন্সি ইউনিভার্সালি গোটা জোনের মধ্যে জিঙ্ক এবং বোরনের ডেফিসিয়েন্সি কিন্তু লক্ষ্য করা যায়। আর সয়েলের টাইপ কোর্স টাইপের সয়েল, কোর্স টেক্সচার সয়েল, কারণ এখানকার নুড়ি পাথর প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, এটা একটা বড় ড্রব্যাক এই ধরনের সয়েলে। আচ্ছা, আর যদি এখানকার টেম্পারেচারের কথা বলি, দিনের সর্বোচ্চ টেম্পারেচার অ্যালুভিয়াল জোনের মতো 35°C থাকে, সর্বনিম্ন টেম্পারেচার 15°C থাকে। আর এখানকার বৃষ্টিপাতের পরিমাণ বছরে 1100 মিলিমিটার থেকে 1400 মিলিমিটার ম্যাক্সিমাম বছরে কিন্তু বৃষ্টিপাত এখানে হয়, যেটা দেখতে পাচ্ছ তোমরা অন্যান্য অ্যাগ্রোক্লাইমেটিক জোনের থেকে কিন্তু অনেকটাই কম। তাই এখানে ক্রপের ডাইভার্সিফিকেশন খুব একটা বেশি নেই, তার কারণ কম বৃষ্টিপাতে গ্রো করার জন্য যেসব ফসল আমাদের আছে সেগুলোই কিন্তু এখানে প্র্যাকটিস করা হয়। আমরা এখানকার ক্রপিং প্যাটার্ন নিয়ে জেনে নেব, তার আগে ক্রপিং ইন্টেন্সিটি এবং ইরিগেশন পোটেনশিয়াল নিয়ে একটু বলে নিই। ইরিগেশন পোটেনশিয়াল পুরো এলাকার 40% জমি এখানে ইরিগেটেড, আর ক্রপিং ইন্টেন্সিটিটা অনেকটা ভ্যারি করে, 114 থেকে 200। কেন ভ্যারি করে? কারণ জল ধারণের ক্ষমতা অনুযায়ী এখানকার জমিকে 3-4 রকম ভাগে ভাগ করা হয়। যেমন কয়েকটি আমি উদাহরণ দিয়ে বলছি। সব থেকে যে উঁচু জমিগুলো আছে সেগুলোকে ডাঙা বা টাঁড় বলা হয়, তারপরে হলো বাইদ, এবং তারপর মাঝারি উচ্চতায় যে জমিগুলো আছে সেগুলোকে কানালি বলা হয়, নিম্ন উচ্চতায় যে জমিগুলি আছে সেগুলোকে শোল বলা হয়। এই 4 ধরনের জমিতে ফসলের বৈচিত্র্য 4 রকম, ইল্ড, প্রোডাকশন, প্রোডাক্টিভিটি কিন্তু ভিন্ন রকমের হয়। এই জন্য এখানকার ক্রপিং ইন্টেন্সিটি খুব বেশি ভ্যারি করে। আচ্ছা, এখানকার কিছু ক্রপিং প্যাটার্ন শস্য পর্যায়ে আমরা দেখে নিই, আপল্যান্ড, মিডিয়াম ল্যান্ড এবং লোল্যান্ডে। আপল্যান্ডে কিছু শাক গ্রো করা হতে পারে প্রি খারিফ সিজনে, এবং খারিফ সিজনে চিনেবাদাম, সয়াবিন, ভুট্টা, অড়হর, মিলেটস এগুলো কিন্তু গ্রো করা হয়। আর রবি সিজনে অবশ্যই অয়েল সিড এবং পালসেসটা বেশি করে গ্রো করা হয়। একই রকমভাবে মিডিয়াম ল্যান্ড এবং লো ল্যান্ডেও তাই, শুধু মিডিয়াম ল্যান্ডে প্রি খারিফ সিজনটাকে ফালো হিসাবে ছেড়ে দেওয়া হয়, কিছু গ্রো করা হয় না। রাইসটা রিজার্ভ আছে খারিফের জন্য, এবং রবিতে কিন্তু পালসেস, বিভিন্ন রকমের পালসেস এবং অয়েল সিড গ্রো করা হয়। মানে বেশিরভাগ সময়তে যেগুলোতে একটু কম জল লাগে সেগুলো কিন্তু আমাদের রবি সিজনে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই এখানে চাষিরা চাষ করে থাকেন। এরপর আমরা কিছু প্রসপেক্টস নিয়ে আলোচনা করব। এখানকার কি সমস্যা এবং তার প্রতিকারের কি ব্যবস্থা, এবং এখানকার ক্রপিং ইন্টেন্সিটি বলো বা ফার্মার্স ইনকাম বলো বাড়ানোর জন্য কি কি স্টেপস নেওয়া যেতে পারে। প্রধান সমস্যা হলো এর মাটিতে বেশি পরিমাণে মুক্ত আয়রন কন্টেন্ট থাকে, আয়রন অক্সাইড যেটা, সেই জন্য মাটির উপরিস্তরে একটা শক্ত হার্ড প্যান যেরকম সাবসয়েলে তৈরি হয়ে যায়, এটা কিন্তু মাটির ওপরে ওখানে তৈরি হয়ে যায়। এটি বর্ষাকালে কিন্তু ভেঙে ফেলতে হবে, তার কারণ এটি না হলে রুটের যে পেনেট্রেশন সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। আচ্ছা, জাতীয় জল বিভাজিকা যে প্রকল্প আছে আমাদের, ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্ল্যান, এর আন্ডারে অনেক ওয়াটারশেডের কাজ কিন্তু এখানে হয়েছে, কারণ এখানে আশেপাশে অনেক নদী, ময়ূরাক্ষী, কংসাবতী, এইসব নদীবাঁধগুলি কিন্তু লক্ষ্য করা যায়, এবং এই নদীবাঁধে কিন্তু ওয়াটারশেডের কাজ হয়েছে, এবং আরও অনেক স্কোপ প্রসপেক্টস আছে কিন্তু ওয়াটারশেডের উপর কাজ করা, যার সাহায্যে কিন্তু এই যে ইরিগেটেড এরিয়া আমি 40% বললাম, এটা কিন্তু বাড়ানো সম্ভব। আর ইরিগেশন বাড়ালেই আমাদের ফসলের বৈচিত্র্য, ডাইভার্সিফিকেশন কিন্তু অটোমেটিক্যালি আমরা সেখানে করতে পারবো। আর কিছু ভ্যারাইটিসের কথা অবশ্যই বলতে হবে, যেগুলো এই ড্রাই এরিয়াতে কম জলে ভালো পারফর্ম করবে। কিছু ভ্যারাইটিস, সেটা ধানেরও হতে পারে, অন্যান্য পালসেসেরও হতে পারে, শর্ট ডিউরেশন ভ্যারাইটি কিন্তু ব্যবহার করতে হবে। আর এই যে ফালো এরিয়াটা আছে, এই ফালো এরিয়াতে আমরা যদি অ্যাগ্রো ফরেস্ট্রি কাল্টিভেশন শুরু করি, তাহলে কিন্তু ভালো পারফর্ম করার একটা ভালো সুযোগ আছে। আর কিছু ক্রপস যেমন তোমার ধরো ব্ল্যাক গ্রাম, কুলতি, সরবুজা, তরি, কুসুম, এই ধরনের যে ফসলগুলো আছে এগুলোতে অনেক কম জল লাগে, এবং যে রেসিডুয়াল ময়েশ্চার সেটা ব্যবহার করে কিন্তু এগুলো গ্রো করা যায়। তাই এই ভালো ল্যান্ডটা যদি কোনোভাবে আমরা কাজে লাগাতে পারি, এখানে কিন্তু ইনকাম জেনারেশন অনেকটাই ভালো হবে। আর একটা
এখানে যদি ইন্টিগ্রেটেড ফার্মিং প্র্যাকটিস করা যায়, চাষিরা শুধুমাত্র এগ্রিকালচারাল ক্রপসের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে যদি চাষবাসটাকে ইন্টিগ্রেটেড আকারে নেন, এর মধ্যে ফিশারিজ বা তোমার ধরো লাইভ স্টকস এগুলো যদি ইনক্লুড করতে পারে, তাহলে মনে হয় চাষবাসের সাথে সাথে অনেকটাই বেশি এখানে ইনকাম জেনারেশনটা বাড়ানো সম্ভব হবে। সর্বশেষ টপিক, কোস্টাল স্যালাইন জোন। এই জোনটি বলার আগে প্রথমত বলে নিই যে এই জোনের মাটি কিন্তু অ্যালকালাইন। একমাত্র এই জোনেরই মাটি ওয়েস্ট বেঙ্গলের পিএইচ কিন্তু নিউট্রালের থেকে একটু বেশি। ঠিক আছে, তো এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে ক্ষারীয় মৃত্তিকা কিন্তু এই জোনই পাওয়া যায়। এই জোনটি কোথায়, কোন অবস্থানটা আমরা একটু দেখে নিই। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া এবং মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিছুটা পাটে দেখা যায়। এখানকার যে সয়েল অর্ডার সেটা হলো এন্টিসল এবং ইনসেপ্টিসল, আইই। সয়েল অ্যাসিডিক বললাম আমি, অ্যাবাভ নিউট্রাল। আর এখানকার মেজর সমস্যা, দেখো সমস্যার কথা যদি বলি, পুয়ার ড্রেনেজ। এখানে যে চাষের জমিগুলি আছে না, এগুলির সাথে যে খাল, কিছু নদী কানেক্টেড আছে, সেগুলি উপকূলবর্তী জায়গা হওয়ার দরুন বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড আছে। এই বঙ্গোপসাগরের জল এই নদীগুলি দিয়ে চাষের জায়গায় কিন্তু ঢুকে পড়ে। তার ফলে কি হয়, এই যে ব্র্যাকিশ ওয়াটার মানে লবণাক্ত জল। লবণাক্ত জলের মধ্যে কি থাকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, এইসব আয়নগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে। যার ফলে মাটির যে উপরিস্তর, এই ম্যাগনেসিয়াম আয়নটা বিশেষ করে থাকার জন্য চটচটে হয়ে যায়। ম্যাগনেসিয়াম আয়ন থাকার জন্য চটচটে হয়ে যায়, যেটা এগ্রিকালচার প্র্যাকটিস করার জন্য একদমই ভালো না। সুতরাং এই ড্রেনেজ প্রপার না থাকার কারণে আর এই ব্র্যাকিশ ওয়াটার ঢুকে পড়ার কারণে এখানকার কিন্তু ফার্টিলিটি, মাটির ফার্টিলিটি কিন্তু ভীষণ কম। পর্যাপ্ত পরিমাণে অর্গানিক কার্বন, স্পেশালি নাইট্রোজেন কিন্তু এখানে নেই। আর ওয়াটার লগিং মানে জলমগ্ন, এই যে নিচু জায়গাগুলো আমি বললাম, নিচু জায়গা বছরের বেশিরভাগ সময় কিন্তু জলমগ্ন অবস্থায় থাকে। জলমগ্ন অবস্থায় থাকলে কি হবে, ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের শর্টেজ হবে। এখানে রাইস ছাড়া অন্যান্য ফসল কিছুই গ্রো করা যাবে না। এটা একটা বড় সমস্যা এখানকার চাষিদের মধ্যে। সুতরাং এই ব্যবস্থাগুলি থেকে, মানে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে, আমাদের প্রথমেই যেটা করা উচিত, এই যে ড্রেনেজ কন্ডিশনটা কিন্তু প্রথমেই ডেভেলপ করা উচিত, যাতে করে অন্যান্য সময়, বর্ষার সময় বা অন্যান্য সময় কিন্তু সমুদ্রের জল, লবণাক্ত জল যেন চাষের জমিতে না ঢুকে পড়ে। ড্রেনেজগুলো কিন্তু ডেভেলপ করতে হবে। আর কি করতে হবে, প্রপার ম্যানুরিং করতে হবে, যে লো ফার্টিলিটি এর জন্য, নাইট্রোজেন কম আছে এর জন্য। আচ্ছা, আর এখানে ল্যান্ডশেপিং বলে একটি টপিক আমাদের এডিএস সিলেবাসে ছিল, যেটির মানেটা আমি বলে দিচ্ছি। ল্যান্ডশেপিং এর মানে হলো চাষের জমিতে 1/4 এরিয়া, অলমোস্ট 1/3 থেকে 1/4 এরিয়া, এই জায়গায় গর্ত করে, খনন করে এখানকার মাটিটা নিয়ে বাকি জায়গায় ছড়িয়ে দিয়ে এই জায়গাটাকে উঁচু করার পদ্ধতিকে বলা হয় ল্যান্ডশেপিং। তো বর্তমানে সুন্দরবন এবং বর্তমানে মেদিনীপুরের কিছু জায়গা কিন্তু খুব পপুলার হয়েছে এই প্রজেক্ট ল্যান্ডশেপিং এর উপর। ঠিক আছে, তাহলে এখানকার যে শস্য পর্যায়, কি ক্রপিং প্যাটার্ন আছে সেটা নিয়ে তো বলা হলো না। প্রথমত এখানে ধান হয়, যেগুলো লং ডিউরেশন ধান। এখানে কিন্তু হাই ইল্ডিং ভ্যারাইটিগুলো খুব একটা ভালো পারফর্ম করে না, বিশেষত মাটির জন্য এবং মাটিতে জল ধারণ বা জলে ডুবে থাকার জন্য বেশিরভাগ সময় হাই ইল্ডিং হাইব্রিড ভ্যারাইটিগুলো কিন্তু খুব একটা ভালো পারফর্ম করে না। এখানে আবার আমরা সেই দেশি যে ধানের জাতগুলো আছে সেগুলোই কাল্টিভেশন করতে বেশি দেখতে পাই। তারপরে দ্বিতীয় প্রধান ফসল যদি বলো, কিছু সবজি চাষ করা হয় এখানে, যেমন লঙ্কা, লঙ্কা চাষ করা হয় এখানে। আর কিছু ফ্রুটসের মধ্যে তরমুজ চাষ করা হয় এখানে। আচ্ছা, আর অয়েল সিডের মধ্যে সূর্যমুখীটা খুব ভালো এখানে চাষ করা হয়। ঠিক আছে, এইগুলোই কিন্তু এখানে চাষ করা হয়। আচ্ছা, প্রসপেক্টসের কথা যদি বলি, যেটা বলছিলাম যে ওয়াটার লগিং ও ড্রেনেজ, এগুলো কিন্তু আস্তে আস্তে করে ইমপ্রুভ করতে হবে। তার সাথে ল্যান্ডশেপিং এর যে ব্যাপারটা বললাম, ল্যান্ডশেপিংটাও কিন্তু ডেভেলপ করতে হবে বেশিরভাগ জায়গাতে। আর অবশ্যই কিছু ভ্যারাইটিস, এই যে নোনা সহনকারী ভ্যারাইটি, নোনা জল,
এই ভ্যারাইটিস, ডেভেলপড ভ্যারাইটিস চাষিদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে এই ভ্যারাইটিসগুলো কতটা ভালো পারফর্ম করবে এখানে। ইরিগেশনের ব্যাপারটা বলা হলো না, 1/3 এরিয়া, টোটাল এরিয়ার 1/3 এরিয়া কিন্তু এখানে ইরিগেটেড। ইরিগেশন পোটেন্সিয়ালিটি বাড়ানোরও কিন্তু অনেক সুযোগ আছে, এগুলো যদি বৃদ্ধি করা যায় তাহলে মনে হয় ক্রপিং ইন্টেন্সিটি আস্তে আস্তে করে বাড়বে, কারণ এখানকার চাষিরা অনেকটাই বেশি অনগ্রসর অন্যান্য জায়গার থেকে। এখানে লজিস্টিক্সও খুব ভালো না, পরিবহন বা বিপণন মার্কেটিংও কিন্তু খুব একটা বেশি ডেভেলপ না। এই মার্কেটিং, লজিস্টিক্স এইসব এর ওপর যদি একটু বেশি অ্যাওয়ারনেস তৈরি করা যায়, একটু বেশি মনোযোগ দেওয়া যায়, তাহলে মনে হয় এখানকার ইনকাম জেনারেশন অনেকটাই বৃদ্ধি করানো সম্ভব। এরপর আমরা যে 6টি কৃষি জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করলাম ওটার একটা ছোট সামারি আমরা দেখে নেব। যেমন হিল আর তরাই জোনের কথা যদি আমি বলি, এখানকার সয়েল যেটা আছে সব থেকে বেশি অ্যাসিডিক এবং বৃষ্টিপাত সব থেকে বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। হিল জোনে 3,500 মিলিমিটারের কাছাকাছি, তরাই জোনে 2,000 থেকে 3,500 মিলিমিটার পর্যন্ত। এবং এখানকার ফিজিওগ্রাফি যদি আমি বলি, বেশিরভাগ জায়গায় কিন্তু টেরাস্ট, মাত্র 30% কাল্টিভেটেড এরিয়া হিল জোনে, এবং তরাই জোনটা হচ্ছে বেশিরভাগ জায়গায় কিন্তু বন্যা কবলিত। ওল্ড অ্যালুভিয়াল, নিউ অ্যালুভিয়ালের কথা যদি আমি বলি, বেশিরভাগ জায়গায় কিন্তু ফ্ল্যাট মাটি, অনেক বেশি উর্বর ওপরের দুটি হিল জোন এবং তরাই জোনের থেকে, কারণ এখানের পিএইচ আম্লিকতা কিন্তু প্রশম থেকে স্লাইটলি অ্যাসিডিক পরিমাণে দেখা যায়। আর বৃষ্টিপাত কিন্তু মাঝারি থেকে মোটামুটি 2,000 মিলিমিটার এর কম, মানে 1600 থেকে 1800 মিলিমিটার পর্যন্ত ওল্ড এবং নিউ অ্যালুভিয়াল জোনে কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানকার মাটি অনেক বেশি ভালো, কৃষিকাজের জন্য সব থেকে বেশি উপযোগী এই দুটি জোন। আর রেড অ্যান্ড ল্যাটারাইট জোন, আনডিউলেটিং মাটি, অর্থাৎ সব থেকে বেশি উঁচু নিচু মাটি কিন্তু এখানে লক্ষ্য করা যায়, কোর্স টেক্সচার, সাসসেপ্টেবল টু ইরোশন এবং অ্যাসিডিক, স্লাইটলি অ্যাসিডিক মাটি কিন্তু এই রেড অ্যান্ড ল্যাটারাইট জোনে লক্ষ্য করা যায়। বৃষ্টিপাত সব থেকে কম, 1100 থেকে মাত্র 1300 মিলিমিটারের কাছাকাছি। কোস্টাল এবং স্যালাইন জোনের যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা হলো এখানকার যে সয়েল সেটা কিন্তু আর অ্যাসিডিক নয়, এটা কিন্তু অ্যালকালাইন, অর্থাৎ ক্ষারীয়। পিএইচ কিন্তু 7-এর বেশি, 8.5 পর্যন্ত মোটামুটি। ইন্টারভিউতে যদি কোশ্চেন করা হয় যে কোন ধরনের, কোন কৃষি জলবায়ুতে সেখানকার মাটি আম্লিক না হয়ে অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয়, সেখানে কিন্তু অ্যান্সারটা দিতে হবে কোস্টাল এবং স্যালাইন যে অ্যাগ্রোক্লাইমেটিক জোন আছে তার যে জেলাগুলি আছে সেখানকার মাটি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কাঁথি, তমলুক, এই সমস্ত জায়গাগুলি। আর এখানকার বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু মাঝারি। এরপর কিছু ইনফরমেশন আমরা দেখে নেব, মিসলেনিয়াস ইনফরমেশন অ্যাবাউট ইরিগেশন। ইরিগেশন সম্বন্ধীয় প্রথমেই বলি যে গ্রাউন্ড ওয়াটার পোটেন্সিয়াল, ভূগর্ভস্থ জল সব থেকে বেশি আছে কিন্তু নিউ অ্যালুভিয়াল জোনে। হায়েস্ট এরিয়া ইরিগেটেড যদি আমি বলি, যে দুটি অ্যালুভিয়াল জোন আছে এই দুটি অ্যালুভিয়াল জোনেরই সব থেকে বেশি এরিয়া কিন্তু ইরিগেটেড। এবং লোয়েস্ট হিল জোন, যেটা আগে আলোচনা করা হয়েছিল, মাত্র 10% এরিয়া হিল জোনে ইরিগেটেড। আর মেজর সোর্স অফ ইরিগেশনের কথা যদি আমি বলি, হিল জোনের যেটা মেজর সোর্স সেটা হলো এই যে ঝর্ণা, কারণ এখানে টিউবওয়েল খনন করা সম্ভব না এবং গ্রাউন্ড ওয়াটার ইউটিলাইজেশন পসিবল না। আর অ্যালুভিয়াল জোনের কথা যদি আমি বলি সেক্ষেত্রে হবে টিউবওয়েল। এই যে এই কোশ্চেনটি কিন্তু এডিএ 2024-এর যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হয়েছিল ওখানে জিজ্ঞেস করা হয়েছিল। এরপর কিছু এক্সপেক্টেড ইন্টারভিউ কোশ্চেন, এই যে অ্যাগ্রো ক্লাইমেটিক জোন নিয়ে আমরা পড়লাম, এরপর এখান থেকে কি ধরনের কোশ্চেন আমাদের জিজ্ঞেস করা হতে পারে ইন্টারভিউতে। প্রথমেই নিজের জেলা বা ব্লক কোন কৃষি জলবায়ু অঞ্চলের মধ্যে আসে এবং এখানে কি কি ধরনের ফসল চাষ করা হয়। দেখো, একটা জেলার সমস্ত ব্লক কিন্তু একই কৃষি জলবায়ু অঞ্চলের মধ্যে নাও আসতে পারে, তো তোমরা সেখানে ব্লক ওয়াইজ যদি পড়তে পারো সেটা খুবই ভালো হয়, যে এই ব্লকগুলো বা বেশিরভাগ ব্লকগুলো আমার এই কৃষি জলবায়ু অঞ্চলের মধ্যে আসে, আর কিছু কিছু ব্লক আছে যেগুলো এই কৃষি জলবায়ুর মধ্যে আছে, এবং এখানে কি কি ধরনের ফসল চাষ করা হয় বা ক্রপিং প্যাটার্ন, শস্য পর্যায়, এটা নিয়ে কিন্তু আমরা আগেই আলোচনা করেছি, এগুলো কিন্তু তোমাদের জেনে যেতে হবে। আর নিজের জেলার যে ক্রপিং ইন্টেন্সিটি সেটা তো আগেই মুখস্থ করতে বলা হয়েছিল, এবং তার সাথে আপনি চাষিদের জন্য কি কি ব্যবস্থা নিতে চান এই ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর জন্য
চাষিদের ইনকাম বাড়ানোর জন্য, অর্থাৎ প্রসপেক্টস নিজের জেলার আর কি কি আছে সম্ভাবনা, সেটা কিন্তু মোটামুটি একটা ধারণা, কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমাদের নিয়ে যেতে হবে। এরপর নিজের অ্যাগ্রো ক্লাইমেটিক জোন অনুযায়ী কিছু কৃষি উপযোগী কিছু ইমপ্রুভড ভ্যারাইটিসের নাম কিন্তু পড়ে যেতে হবে। যেমন ধরো যে ধানের যে ভ্যারাইটিটা অ্যালুভিয়াল জোনে ভালো পারফর্ম করবে সেটা কিন্তু কোস্টাল জোনে নাও করতে পারে, কারণ কোস্টাল জোনে সাবমার্জ কন্ডিশন থাকে বেশিরভাগ সময় নিচু জমিগুলি। তো সেখানে তার জন্য ধানের আলাদা রকমের ভ্যারাইটি কিন্তু ডেভেলপ করতে হবে, এবং কিছু কিছু জায়গার জন্য এরকম অনেক ভ্যারাইটি কিন্তু ডেভেলপ করা হয়েছে। যেমন বর্ধমানে একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আর্সেনিক অ্যাকুমুলেশনের প্রবলেমটা আমি বললাম, এখানকার জন্য একটা স্পেশাল ধানের ভ্যারাইটি আরআরএস শিশুরা থেকে তৈরি করা হয়েছে, এটার নাম হলো মুক্তশ্রী। এই মুক্তশ্রী ভ্যারাইটিটার বৈশিষ্ট্য কি হলো, যে আর্সেনিক অ্যাকুমুলেশন অনেক কম করে এবং এটা স্লাইটলি অ্যারোমেটিক। রিসেন্ট এটা ডেভেলপড একটা ভ্যারাইটিস ফ্রম আরআরএস সিনসুরা। এরকম কিছু ভ্যারাইটিসের নাম কিন্তু জানতে হবে। আর কিছু এথিক্যাল কোশ্চেন, আপনার কৃষি জলবায়ু অঞ্চল পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার থেকে কোন দিক থেকে এগিয়ে আছে, পিছিয়ে আছে, এখানে ফসলের যে বৈচিত্র্যকরণ, ডাইভার্সিফিকেশন করার জন্য আপনি কি কি ব্যবস্থা চাষিদের জন্য নিতে চান, এই ধরনের কিন্তু এথিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। এরপর যদি আমি সোর্সের কথা বলি, এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হলো বেশিরভাগ ইনফরমেশনগুলো আমার নিজেরই কালেক্ট করে, এবং বেশিরভাগ নোটটা আমি নিজেই বানিয়েছি। কিন্তু এই ইনফরমেশনের কিছুটা পার্ট আমি একজন সহকৃষি অধিকর্তার প্রশিক্ষণের কাছ থেকে নিয়েছি, এবং এর সাথে কিছু ভালো টেক্সট বই, যেমন ইন্ট্রোডাক্টরি সয়েল সায়েন্স ডিকে দাস, বা বাংলা যে বইটা আছে আমাদের সহজ কথায় বিজ্ঞান ভিত্তিক চাষবাস, ডক্টর গোষ্ঠ নায়বান, এই বইগুলো কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনের জন্য অনেক ভালো, তোমরা এগুলো ফলো করতে পারো। এবং এর সাথে কিছু ডিপার্টমেন্টাল ম্যাগাজিন থেকে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের কোন জেলা কোন এগ্রিকালচারাল কমোডিটিতে ফার্স্ট প্রোডাকশানে, সেগুলো নিয়ে আলোচনা করব। যদি কিছু ইনফরমেশন আমার এখান থেকে মিস হয়ে যায় বা তোমাদের মনে হয় আরও কিছু অ্যাড করার প্রয়োজন ছিল, তাহলে তোমরা সেগুলো কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।